আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকে বেশ কয়েকদিন পরে, বেশ কয়েক সপ্তাহ পরে আজকের সেশন আবার নতুন করে শুরু হলো। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে ক্লিনিক্যাল ডিসকাশনের মধ্যে একজন মেডিসিনের স্টুডেন্ট হিসেবে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক কভার করব, যেটি আসলে আমাদের সাইকিয়াট্রি বা আদার মেডিকেল স্পেশালিটি পুরোটাকেই কভার করে এবং খুবই গুরুত্বপূর্ণ, সবাইকেই জানতে হবে। সেটা অ্যাংজাইটি ডিসঅর্ডারস। এখন আমরা আজকে যা শুধু আমি ওভারভিউ করব যে আসলে অ্যাংজাইটি ডিসঅর্ডারস এর মধ্যে ব্যাপারটা কি, এটার অ্যাকচুয়ালি এটার ফিজিওলজিটা জানার চেষ্টা করব, এটা নিউরোবায়োলজিটা জানার চেষ্টা করব, এটার সাইকোলজিটা জানার চেষ্টা করব, যে এই জিনিসটার সম্পর্কে আদ্যোপান্ত। তবে ওভারভিউ আমরা ডিটেইলে ডিসকাশন করব পরবর্তী লেকচারগুলোতে। তো আমি শুরুতে আসি, অ্যাংজাইটি। আসলে অ্যাংজাইটি কি জিনিস? এটা একটা ইমোশন, এটা আমাদের একটা আবেগ, যদি আমরা সহজ বাংলায় বলতে চাই। তো এই আবেগটি কি আসলে? যে অ্যাংজাইটি ইজ এ নর্মাল রেসপন্স টু ডেঞ্জার। এটা আসলে যে কোনো বিপদ বা যে কোনো ঝুঁকিপূর্ণ কোনো ঘটনার যে স্বাভাবিক রেসপন্স। তো সেই রেসপন্সটা কি? এটা আমাদের যেমন সাইকোলজিক্যাল রেসপন্স, তেমনি আমাদের ফিজিওলজিক্যাল রেসপন্স। ঠিক আছে, এখন সাইকোলজিক্যাল রেসপন্স গুলো কিরকম আর ফিজিওলজিক্যাল রেসপন্স গুলো কিরকম, সেগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব। এবং এট দ্য সেম টাইম ইট ক্যান বি অ্যাডাপটিভ। আসলে অ্যাংজাইটি, যে আমি একটা কথা বললাম এখানে, প্রত্যেকটা কথাই খুবই গুরুত্বপূর্ণ। যে একটা হচ্ছে ইটস এ নর্মাল রেসপন্স, তার মানে এটা অ্যাডাপটিভ। অ্যাডাপটিভ মানে কি, শুধু বাংলায় বলি এটা হচ্ছে অভিযোজিত। আর একটু বললে যে আসলে আমরা যে কোনো পরিস্থিতি অনুযায়ী যখন আমরা রিয়্যাক্ট করি, যেই পরিস্থিতিতে যেরকম করা উচিত। এখন আমার সামনে যখন একটা সাপ আসবে, আমাকে তো ভয় পেতেই হবে, এটাই বরং অ্যাডাপটিভ। হ্যাঁ, আমি এইভাবে অভিযোজিত হয়েছি যে আমার সামনে যখন বিপদ আসবে, আমি এই বিপদের প্রতি রেসপন্স করব, রিঅ্যাক্টিভ হব। আমি বিপদ থেকে বাঁচতে চাইবো। আমি আইদার ফাইট করব অথবা আমি সেখান থেকে পালিয়ে যাব। এটা আসলে এটার ইভলিউশনারি একটা বিবর্তনবাদের একটা হিস্ট্রি আছে। যে আসলে আমাদের কিন্তু সেই একদম, আমরা যদি আদিম যুগে ফেরত যাই, যে তখন মানুষের ভয় কি ছিল, যে মানুষ গুহায় বাস করতো, তাদের দৈনন্দিন জীবনের দুশ্চিন্তা কি ছিল? এক হচ্ছে খাবার জোগাড় করতে হবে, অথবা হিংস্র প্রাণীর কাছ থেকে নিজেকে বাঁচতে হবে, তাই তো? হয়তো কোনো একটা বাঘ চলে আসলো বা অন্য কোনো হিংস্র প্রাণী চলে আসলো, তো তাকে সেই হিংস্র প্রাণীর সাথে লড়াই করতে হবে বা সেখান থেকে পালিয়ে যেতে হবে, নিজেকে বাঁচাতে হবে। সেই ফাইট এবং ফ্লাইট রেসপন্স, সেটাই কিন্তু খেয়াল করেন আজকে অভিযোজিত হতে 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 এখন কি হয়েছে? এখন হচ্ছে যে আমাদেরকে আর বাঘের সাথে ফাইট করতে হয় না আধুনিক সামাজিক জীব হিসাবে, কিন্তু আমাদেরকে কিন্তু এখনো আমাদের হাঙ্গার, আমাদের সোশ্যাল স্ট্যাটাস, এগুলোতে ফাইট করতে হয়। যেমন এই যে আমরা আজকে ক্লাস করাচ্ছি, হ্যাঁ, বা আমরা অনেকে ক্লাস করছি, কেন করছি? কারণ আমরা লেখাপড়া শিখতে চাই। কেন শিখতে চাই? আমি ডাক্তার হতে চাই। কেন ডাক্তার হতে চাই? বেশিরভাগের অ্যান্সারটা হচ্ছে এরকম, যে ডাক্তার আমার ক্যারিয়ার, আমি যদি ভালোভাবে না পড়ি তাহলে পরীক্ষা ফেল করব। তার মানে এই যে একটা দুশ্চিন্তা, এটা অ্যাংজাইটি, যে পরীক্ষা এটা একটা থ্রেট। পরীক্ষাকে যদি আমি পাশ করতে চাই তাহলে আমাকে লেখাপড়া করতে হবে। এবং লেখাপড়া এই যে একটা অবস্থা, এটার জন্য কিন্তু আমি অনেক রকম বিনোদনের সুযোগকে বাদ দিয়ে এখন ক্লাসের সামনে বসে আছি, বা আমি যারা রেকর্ডের ভিডিওটা একসময় দেখবে তাদেরও কিন্তু একটাই, যে সে অনেক আমোদ প্রমোদ বা অনেক কিছু করতে পারতো, সেখান থেকে সময়টাকে নিয়ে এসছে, অর্থাৎ নিজেকে প্রস্তুত করছে একটা কাজের জন্য। ঠিক আছে, এবং কেন করতে হবে? তাকে পরীক্ষায় বসতে হবে। পরীক্ষায় বসলে পাশ করতে পারবে, পাশ করতে পারলে তার ক্যারিয়ারটা স্মুথ হবে, ক্যারিয়ারটা সামনের দিকে আগাবে। আর না করলে কি হবে? না করলে হচ্ছে সেই নেতিবাচক চিন্তাগুলো, যে না করলে তার ক্যারিয়ার আগাবে না, তার ইনকাম আগাবে না, তার সমাজে তাকে হেয় প্রতিপন্ন হতে হবে, আন্ডার এস্টিমেটেড হবে। আন্ডার এস্টিমেটেড হওয়ার ভয়, সমাজে প্রতিষ্ঠিত না হবার ভয়, ক্যারিয়ার বিল্ড আপ না করার ভয় কিন্তু তাকে এখন
তার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি করেছে যে না আমাকে এখন পড়াশোনা করতে হবে, তার মানে তার মনের মধ্যে কিছু প্রতিক্রিয়া তৈরি করেছে। সেই আগের বাঘের ভয়ের চেয়ে অভিযোজিত হয়ে কিন্তু বর্তমান ভয়ে চলে আসলো। আমি কতটুকু বুঝাতে পারলাম জানি না, আশা করি যে সামনে এগুলো নিয়ে আমরা হয়তো ডিসকাস করতে পারবো। অর্থাৎ এটা কিন্তু অ্যাডাপটিভ, আমরা এইভাবে আস্তে আস্তে অভিযোজিত হয়েছি। এখনো কিন্তু দৈনন্দিন জীবন আমরা যাই করি, আমরা কিন্তু সেটা কোনো না কোনো কিছুকে আইদার আমরা কোনো একটা আউটকামকে আইদার প্রিভেন্ট করার জন্য অথবা অ্যাচিভ করার জন্য আমরা কিন্তু রান করছি। হ্যাঁ, আমরা কেউ রিল্যাক্সলি করতে পারছি না। তখনই আমরা রিল্যাক্স থাকি যখনই আমাদের মাথা চিন্তা শূন্য থাকে, সামনে অতীতে ভবিষ্যতে কোনো কিছু নিয়ে চিন্তা না করে বর্তমান নিয়ে কেবল নিজেকে ব্যস্ত রাখি, তখন আমরা রিল্যাক্স থাকতে পারি। কিন্তু যখনই আমরা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করব তখনই কিন্তু আমি আর রিল্যাক্স থাকতে পারবো না। অর্থাৎ আমার শরীরের ভেতরের ফিজিওলজি কিছুটা হলেও চেঞ্জ হয়ে যাবে, আমি অ্যালার্ট হয়ে যাব, আমি তখন আর শুয়ে রিল্যাক্স করতে পারবো না, আমি আইদার বসে যাবো বা দাঁড়িয়ে যাবো, মানে আমার অ্যালার্ট হয়ে গেলে আমার সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেড়ে গেল। ঠিক আছে? তো এই যে একটা আমরা বললাম যে তার মানে কি অ্যাংজাইটি আসলে একটা নরমাল রেসপন্স, কারণ আমরা এখন যে লাইফ লিড করছি একটা হিউম্যান লাইফ, হ্যাঁ, তাকে আমাকে কিন্তু ওই বসে সারাদিন শুয়ে থেকে রিল্যাক্স করা যাবে না, আমাকে কাজ করতে হবে। হ্যাঁ, সেটা আমার ফিজিক্যাল কাজ হতে পারে, আমার মেন্টাল ওয়ার্ক হতে পারে, আমার সামাজিকতা রক্ষা করতে হবে, আমার পেশাকে রক্ষা করতে হবে, ফ্যামিলিতে কাজ করতে হবে। তার মানে এটা কিন্তু এক ধরনের রেসপন্স। হ্যাঁ, আমি কিন্তু এটাও কিন্তু এক ধরনের, আমি এই যে কাজ করছি এটা কিন্তু আমার কোনো না কোনো রকম আউটকামকে প্রিভেন্ট করার জন্য, নেগেটিভ আউটকামকে প্রিভেন্ট করার জন্য আমি করছি। ঠিক আছে? এভাবে আমরা অভিযোজিত হয়েছি। অর্থাৎ এখানে যে অ্যাংজাইটিটা কাজ করছে এটা কিন্তু আমরা বলবো নরমাল অ্যাংজাইটি রেসপন্সের জন্যই কিন্তু আমরা আমরা সাপোজ যারা ক্যারিয়ারে খুব ভালো করছে তারা কি তারা জানে যে ক্যারিয়ারে খারাপ করলে সেটাকে প্রিভেন্ট করার জন্য তারা নিয়মিত লেখাপড়া করেছে, অনেক সুশৃঙ্খল জীবন যাপন করেছে। তার মানে এটা তারা এক ধরনের অ্যাডাপটিভ রেসপন্স তারা করেছে। ঠিক আছে? তো যারা তখন সেটা করতে পারে নাই তারা কিন্তু পরবর্তীতে অ্যাংজাইটিতে ভুগবে। যখন দেখলো সময় মতো তার পরীক্ষা পাশ হলো না, হায় রে দুশ্চিন্তা, এখন কি হবে? যখন সময় মতো কোনো টার্গেট অ্যাচিভ হলো না তখন দুশ্চিন্তা, হায় রে এখন কি হবে? তো যেটা যারা আগে থেকে বুঝতে পারে তারা আগে থেকে গুছিয়ে গুছিয়ে সেই অ্যাংজাইটির যে নরমাল রেসপন্সটাকে সেটাকে তারা পজিটিভলি কাজে লাগিয়ে টার্গেটটা অ্যাচিভ করেছে। এভাবেই এক ধরনের অ্যাডাপ্টেশন আগায়। কিন্তু যখন এটি অতিরিক্ত বেশি হয়ে যায়, হ্যাঁ, অর্থাৎ আমরা যখন সেটি স্বাভাবিক দৈনন্দিন কার্যক্রম, স্বাভাবিক দেহের যে দৈনন্দিন কার্যক্রম, মানসিক যে সক্ষমতা, এগুলোকে যদি ছাপিয়ে বরং এই অ্যাংজাইটি যদি একটা প্রবলেমস হয়ে দাঁড়ায়, তখন আমরা এগুলোকে বলবো অ্যাংজাইটি ডিসঅর্ডারস বা দুশ্চিন্তার রোগ। অর্থাৎ তার মানে কি দাঁড়াচ্ছে যে দুশ্চিন্তা কিন্তু আসলে আমাদের 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 এটা একটা শক্তি, কারণ এই দুশ্চিন্তার কারণে আমরা কিন্তু আমরা যে কোনো কাজগুলো করি কোনো একটা নেগেটিভ কনসিকুয়েন্সেসকে প্রিভেন্ট করার জন্য। কিন্তু সেই অর্থাৎ এটা আমাদের একটা ফোর্স, হ্যাঁ, আমাদের একটা ডিফেন্স, আমরা এটা দিয়ে অনেক কিছুকে ডিফেন্স করতে পারি। কিন্তু এই দুশ্চিন্তা যখন অনেক বেশি হয়ে যায়, ঠিক আছে, অর্থাৎ যখন সেগুলো আমাদের শারীরিক এবং মানসিক সক্ষমতাকে ছাড়িয়ে যায়, তখনই তৈরি হয় আরো ভিন্ন রকম কিছু উপসর্গ, সেটি হচ্ছে দুশ্চিন্তার রোগ। ঠিক? এখন আমরা স্বাভাবিকভাবে আমরা কিন্তু ফিয়ার এবং অ্যাংজাইটি এই দুটো জিনিসকে আমরা একইভাবে চিন্তা করি। অর্থাৎ এটা খুব গ্রসলি আমরা সিনোনিমাস ওয়ার্ড। বাংলা যদি বলি ফিয়ার মানে হচ্ছে ভয় আর অ্যাংজাইটি মানে হচ্ছে দুশ্চিন্তা, তা আমরা বাংলা ভাষায় কিন্তু এটা সিনোনিমাস, সমার্থক। কিন্তু বাস্তবে যখন আমরা এটাকে ডিসকাস করব এটা কিন্তু কিছুটা পৃথক। পৃথক এই অর্থে যেখানে আমি জাস্ট কয়েকটা পয়েন্ট উল্লেখ করেছি, আমি জাস্ট যদি সংক্ষেপে বুঝিয়ে বলি সেটা হচ্ছে, যেমন আমি ফিয়ার হচ্ছে একটা নির্দিষ্ট বিষয়ের প্রতি একটা ভয়, অর্থাৎ যখন কোনো, এবং সেটা খুব ডিফাইন্ড, স্পেসিফিক, সুনির্দিষ্ট একটা ভয়। যেমন একজন কুকুরকে ভয় পায়, সে যখন কুকুরের কথা কুকুরের সামনে যাবে, ঠিক আছে, কুকুরকে দেখলে তখন তার ভয় হবে, বুক ধড়ফড় করবে, ঘাম হবে, শরীরের মধ্যে অস্বস্তি হবে, মনে হবে ওখান থেকে সে পালিয়ে যায়। হ্যাঁ,
এটা হচ্ছে ফিয়ার, ঠিক আছে। আর এটি হচ্ছে সেই জিনিসটা যে যখন কোনো নির্দিষ্ট বিষয়ের প্রতি না, যেমন ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, হায় আমার ভবিষ্যতে কি হবে, আমি তো পাশ করতে পারলাম না, সামনে কি হবে, বা পাশ করেছি আমি তো চাকরি পাচ্ছি না, সামনে কি হবে, আমার ফ্যামিলিতে তো গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক খারাপ, সম্পর্ক কি টিকবে, গার্লফ্রেন্ডের বাসায় সমস্যা, শ্বশুর শাশুড়ি ভালো না, ভবিষ্যৎ শ্বশুর শাশুড়ি তারা কি মেনে নিবে, এই যে মেনে নিলে কি হবে, না মেনে নিলে কি হবে, মেনে নিলেও তার তার বাসায় কি সমস্যা, বাসায় কি তার মায়ের সাথে অ্যাডাপ্ট করতে পারবে নাকি অ্যাডাপ্ট করতে পারবে না, সে কি পড়বে, মেডিসিন পড়বে না সার্জারি পড়বে, নাকি সাব স্পেশালিটিতে যাবে, এফসিপিএস করবে না এমডি করবে, দেশে থাকবে না বাইরে যাবে, এই যে অনেকগুলো বিষয়, এগুলো কিন্তু সবসময় আমাদেরকে তটস্থ করে রাখে, আমরা এক ধরনের উদ্বেগ আক্রান্ত করে রাখে, উদ্বেলিত করে রাখে। এগুলো হচ্ছে অ্যাংজাইটি, অর্থাৎ কোনো সুনির্দিষ্ট বিষয়ের প্রতি না, কিন্তু একটা অনির্দিষ্ট এবং অনেক জেনারেলাইজড একটা কোনো কিছুটা নিজেকে সবসময় উত্তেজিত রাখে এবং নিজেকে রেস্টলেস রাখে, এমন একটা কিছু, এবং এটা নিজের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করে, কনফ্লিক্ট তৈরি করে, যে আমি কি এফসিপিএস করব না এমডি করব, আমি কি গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক রাখবো না ভেঙে দিব, ভেঙে দিলে কি কি পজিটিভ জিনিস, না দিলে কি কি নেগেটিভ জিনিস হবে, আমি কি দেশে থাকবো না বাইরে যাব, এই যে অনেকগুলো কনফ্লিক্ট, এরকম আরো অসংখ্য, আমি যদি উদাহরণ দিই, ছোট 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 আমাদের দৈনন্দিন জীবনে অসংখ্য কনফ্লিক্ট ছড়িয়ে ছিটিয়ে আছে, অনেকগুলো আমাদের জ্ঞাত, মানে আমাদের কনসিয়াস লেভেলের মধ্যে আছে, আমরা জানি সেই কনফ্লিক্ট গুলো সম্পর্কে, এমন অনেক কনফ্লিক্ট আছে আমরা আসলে জানিও না। যেমন বাসায় হয়তো আমার মায়ের সাথে সম্পর্ক ভালো না, মায়ের সাথে বা আমার ভাই হিসাবে বোনের সাথে সম্পর্ক ভালো না, যতটা ভাই বোনের সম্পর্ক যতটা স্বাভাবিক হওয়ার কথা ছিল ততটা স্বাভাবিক না, বা আমি হয়তো বন্ধু বান্ধবের সাথে ভালোভাবে মিশতে পারি না, কেন মিশতে পারি না আমি নির্দিষ্টভাবে জানিও না, এগুলো কিন্তু আমাদের মনের মধ্যে এক অজানা কনফ্লিক্ট তৈরি করে রাখে, এবং আমাদের এগুলো কিন্তু একরকমের সবসময় একরকমের যে ছাই চাপা তুষের আগুনের মতো এক ধরনের দুশ্চিন্তার আগুন আমাদের মনের মধ্যে চলতে থাকে, এগুলোকে আমরা বলি আসলে অ্যাংজাইটি, কোনো সুনির্দিষ্ট বিষয় না, অনির্দিষ্ট অসংখ্য ব্যাপক ভিত্তিক অনির্দিষ্ট একটা দ্বিধা থেকে যে ধরনের দুশ্চিন্তা বা উদ্বেগ তৈরি হয় সেটাই হচ্ছে অ্যাংজাইটি। আর ফিয়ার হচ্ছে একদম সুনির্দিষ্ট কোনো একটা বিষয় থেকে যেই ধরনের উদ্বেগ বা টেনশন তৈরি হয় সেটা হচ্ছে ফিয়ার বা ভয়। অর্থাৎ বাংলা যদি মোটা দাগে একই রকম মনে হবে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সাইকোলজিক্যালি ডিফারেন্ট এবং নিউরোবায়োলজিক্যালিও ডিফারেন্ট। আসলে আমাদের ব্রেনের দুইটা পৃথক সার্কিট, এই দুইটা পৃথক জিনিসকে নিয়ন্ত্রণ করে, আমরা সামনে সেগুলো দেখব। যেমন আমি একটা জাস্ট ছবি দিয়ে, যে একটা ছোট মাছ সে শার্কের মুখোমুখি হয়েছে, যে শার্ক এখনই তাকে খেয়ে ফেলবে, এইটা হচ্ছে ফিয়ার, অর্থাৎ স্ট্রেস বা অ্যাংজাইটি রেসপন্স ফ্রম ইমিডিয়েট ডেঞ্জার। আপনি কুকুর ভয় পান, কুকুরের সামনে চলে গেলেন, আপনি লিফটে চড়তে ভয় পান, লিফটে উঠলেন, আপনি বদ্ধ ঘরে থাকতে পারেন না, দরজা কোনো কারণে লক হয়ে গেল, ঠিক আছে, বা আপনি একদম স্পেসিফিক একটা মানুষকে ভয় পান, হয়তো আপনার বাবাকে ভয় পান, আপনার বাবার সামনে মুখোমুখি হয়েছেন, এটা হচ্ছে ফিয়ার। আর অ্যাংজাইটি হচ্ছে যে, এটা হচ্ছে যে আমাদের চিন্তার থেকে, এই যে বললাম চিন্তার জটিলতা, চিন্তার দ্বন্দ্ব, এগুলো থেকে, যেমন একটা উদাহরণ হচ্ছে মাছটা চিন্তা করছে, এখন যদি আমি একটা বড় মাছের মুখোমুখি পড়ি তাহলে কি হবে, তার মধ্যে চিন্তা হচ্ছে যে মাছের মুখোমুখি যদি হয়, শার্কের মুখোমুখি, তাইলে কি হবে, না হলে কি হবে, কখন শার্ক আসতে পারে, বা সে কোথায় নিরাপদ থাকবে, এই যে নানা রকম চিন্তা তৈরি হচ্ছে তার মনের মধ্যে, এটা থেকে এক ধরনের কনফিউজিং একটা ব্যাপার, কনফ্লিক্ট তৈরি হচ্ছে, নানা রকম চিন্তার চাপ তৈরি হচ্ছে, এই চিন্তাগুলো তার মাথায় ঘুরপাক খাচ্ছে, সেখান থেকেই তৈরি হয়েছে আসলে অ্যাংজাইটি বা দুশ্চিন্তা। ঠিক আছে, সহজ উদাহরণ দিতে পারি, যেমন একটাকে আমরা বলতে পারি এক্সাম ফোবিয়া। হ্যাঁ, একটা মানুষ সারা বছর ভালো মাস্তি করছে, ঘুরছে ফিরছে, পরীক্ষা আসলেই সে ভয়ঙ্কর অ্যানশাস, এবং এতই অ্যানশাস যে সে পরীক্ষার হলে যেতে পারে না, পরীক্ষার হল থেকে ফিরে আসে, পরীক্ষার হলের দরজাকে ব্যাক করে, বা পরীক্ষা আসলে
পড়লো সবই ঠিক আছে, পরীক্ষার আগের রাতে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বা পরীক্ষার দিন সকালবেলা সে উধাও। ঠিক আছে, পরীক্ষা শেষ আবার সে দিব্যি ভালো, ঘুরছে ফিরছে, মজা করছে, মাস্তি করছে। এটা হচ্ছে ফোবিয়া বা ফিয়ার, এক্সাম ফিয়ার। আর কোনো কিন্তু তার কিন্তু দুশ্চিন্তা নাই, খুব হাসি খুশি জলি। আবার কিছু মানুষ এই এক্সাম আসছে, তার আর নাওয়া খাওয়ার ঠিক নাই, সবসময় একটা ভয়, ঠিক মতো বাথরুমেও যেতে পারে না, সবসময় পরীক্ষার চিন্তা মাথায় ঘুরছে, কিভাবে আরো ভালো প্রিপারেশন নেওয়া যাবে, কিভাবে আরো চমৎকার প্রিপারেশনটাকে আরো টাইট করা যাবে, কিভাবে আরো 2বার রিভিশন বেশি দেওয়া যাবে, কিভাবে আরো সুন্দরভাবে লিখতে পারবে। সবসময় মাথায় শুধু পরীক্ষা কেন্দ্রিক চিন্তা। হ্যাঁ, তার জীবনের রুটিনটাও পরীক্ষার আগে চেঞ্জ হয়ে গেছে। আগে যেসব ছবি দেখতো, সিনেমা দেখতো, আড্ডা করতো, ওগুলো সব কার্টেল করে ফেলেছে। সবসময় পরীক্ষার চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে, এবং আস্তে 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 সেই পরীক্ষার সময় দেখা গেল যে ঘুম হচ্ছে না, পরীক্ষার সময় ভালোভাবে রিল্যাক্সও করতে পারছে না। কিন্তু তারা কিন্তু পরীক্ষা দিচ্ছে এবং ভালো রেজাল্ট করছে, এবং পরীক্ষা শেষ তারা স্বাভাবিকভাবে, যে এখন খেয়াল করে দেখেন যে দ্বিতীয় যে ব্যক্তি, তার কিন্তু সুনির্দিষ্ট শুধু মানে তাকে আসলে ওই এক্সামের জন্য সে কিন্তু এক্সামকে বয়কট করে নাই, কিন্তু এক্সাম তাকে সবসময় একটা 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 এনজাইটি লেভেলে রেখেছে। পরীক্ষা নিয়ে তার মধ্যে নানা রকম কনফ্লিক্ট কাজ করেছে, এই জন্য সে নিজেকে আরো অনেক অ্যাডাপটিভলি কাজ করেছে, সেই জন্য সে নিজেকে প্রিপেয়ার করেছে, কষ্ট করেছে, অনেক রকম তার অভ্যাসকে কার্টেল করেছে। এটা হচ্ছে অ্যাংজাইটি। ঠিক আছে, আর ওই যে সারা তার অন্য কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা নেই, পরীক্ষা নিয়ে আসলে কি, সে পরীক্ষাতে প্রিপারেশন যাই থাক না কেন, পরীক্ষার ভীতি, সে পরীক্ষার মুখোমুখি হতে ভয় পায়। জাস্ট পরীক্ষার সবই ঠিক আছে, পরীক্ষার দিন সকালবেলা উধাও হয়ে গেল, আবার পরীক্ষা সে ঠিক। এটা হচ্ছে ফিয়ার। আর পরীক্ষা নিয়ে চিন্তা করে নিজের মধ্যে দুশ্চিন্তা হয়েছে, এবং তারপরে সে নানাভাবে নিজেকে প্রস্তুত করেছে, এটা হচ্ছে অ্যাংজাইটি। তো এখন ওই যে আমি বললাম যে নিউরোবায়োলজিক্যালি ডিফারেন্ট, সেগুলো আমি আস্তে আস্তে ছবি আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করব। যে ফিয়ারটা হচ্ছে আমাদের অ্যামিগডালা সেন্টার সার্কিট, আমি এখানে দেখালাম। আর ওয়ারি বা অ্যাংজাইটি যেটা, সেটা হচ্ছে, যেমন ফিয়ারকে এখানে বলা হচ্ছে প্যানিক বা ফোবিয়া। ওই যে ফোবিয়া, যে কোনো একটা নির্দিষ্ট জিনিসের প্রতি ভয় এবং সেই জিনিসকে এড়িয়ে চলার প্রবণতা। কুকুরকে আপনি ভয় পান, আপনি এমন রাস্তা দিয়ে হাঁটেন যাতে কুকুর না থাকে, বা কুকুর থাকলে আপনার খুব খারাপ লাগে। আর প্যানিক অর্থাৎ যে জিনিসটাতে আতঙ্ক, কুকুর আপনার সামনে চলে আসলো, আপনার বুক ধরফর করে ঘাম দিয়ে মনে হচ্ছে যে এই বুঝি শেষ হয়ে গেলাম, প্যানিক। তো এগুলো হচ্ছে ফিয়ার সেন্টার্ড। ঠিক আছে, আর ওয়ারি বা অ্যাংজাইটি যেটা, যে অ্যানসিয়াস মিজারি, আমার কি হবে, অ্যাপ্রিহেনশন, ভয়, আয় আল্লাহ কি হবে। অবসেশন, যে যারা যে বারে বারে হাত ধুচ্ছে, হ্যাঁ, কিন্তু মনে হচ্ছে না হাত ঠিক মতো পরিষ্কার হচ্ছে না, আরেকবার ধুই, মনের মধ্যে যেমন একটা দুশ্চিন্তা, হাতটা বোধহয় ঠিক মতো পরিষ্কার হলো না, অর্থাৎ এই চিন্তাটাই ঘুরপাক খাচ্ছে মাথার মধ্যে এবং এক ধরনের অস্বস্তি হচ্ছে। এই যে অ্যাংজাইটি বা ওয়ারি, এটা হচ্ছে আরেকটা থ্যালামো কর্টিক্যাল সার্কিট, আমরা সেটা দেখাবো। এই নিউরোবায়োলজি এটার মাধ্যমে এগুলো নিয়ন্ত্রিত হয়। এখন এই যে আমি নিউরোবায়োলজি দেখাচ্ছি, এই যে বললাম কি, যে ওয়ারি বা অবসেশন, যে একটা মানে একটা ভেগ, অনির্দিষ্ট, জেনারেলাইজ একটা বিষয়ের প্রতি দুশ্চিন্তা এবং নিজের মধ্যে কনফ্লিক্ট তৈরি করে, চিন্তাটা ঘুরপাক খায় সব সময়, কি হবে কি হবে, এমন কি হলে কি হবে, না হলে কি হবে, কখন হবে, কিভাবে হবে, এই যে নানা রকম প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে, নিজের মধ্যে দ্বিধা তৈরি করছে, সেটা হচ্ছে ওই কর্টিকোস্ট্রায়াটো থ্যালামো কর্টিক্যাল লুপ। অর্থাৎ এই যে আমরা ডরসোলেটাল প্রিফ্রন্টাল কর্টেক্স দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সেই প্রিফ্রন্টাল কর্টেক্সের একটা পার্ট। সেখান থেকে তাদের প্রজেকশন আসলো স্ট্রায়াটামে। আমরা স্ট্রায়াটাম হচ্ছে কর্পাস স্ট্রায়াটাম, পার্ট অফ বেজাল গ্যাংলিয়া, এবং এই যে আসলো থ্যালামাস। হ্যাঁ, এই যে কর্টিকো স্ট্রায়াটো থ্যালামো কর্টিকো, এই যে সার্কিটটা ব্রেনের, এই সার্কিটটা হচ্ছে, এই সার্কিটের মধ্যে আসলে চিন্তাটা ঘুরপাক খায়। এটার জন্য দায়ী হচ্ছে আমাদের অ্যাংজাইটি বা ওয়ারি। আর মানে যেটা যে ফিয়ার, তাৎক্ষণিক ভয়, নির্দিষ্ট ভয়, সেটা হচ্ছে আমাদের ওই যে বললাম, সেটা হচ্ছে অ্যামিগডালা সেন্টার। অর্থাৎ অ্যামিগডালা হচ্ছে এই যে আমরা যেটা দেখি আমাদের লিম্বিক সিস্টেমের একটা জিনিস,
সে কোত্থেকে প্রজেকশনস পাচ্ছে? anterior cingulate cortex, এটাও prefrontal cortex একটা পার্ট, এবং orbitofrontal cortex, this is also part of prefrontal cortex. They are connected to amygdala and they সার্কিটরি থেকে নিয়ন্ত্রিত হচ্ছে আমাদের সুনির্দিষ্ট যেটা ভীতি বা ভয়। ঠিক আছে, এখন ওই যে বললাম ফাইট অর ফ্লাইট রেসপন্স, এই যে কুকুর সামনে চলে আসলো সুনির্দিষ্ট, হ্যাঁ, আগে যে এখন বুঝি বাঘে খেয়ে ফেললো, তো তখনকার যে ফাইট অর ফ্লাইট রেসপন্স, যে আমাকে এখন আইদার কুকুরটার সাথে মারামারি করে টিকে থাকতে হবে, তো আমাকে পালিয়ে যেতে হবে, আইদার আমাকে ফাইট করতে হবে অথবা পালিয়ে যেতে হবে। এইটা যখন হয় তখন কি হচ্ছে, আপনি একটা চরম উত্তেজিত অবস্থার মধ্যে থাকছেন, আপনার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেটেড হয়ে গেছে। তো এই যে ওভার অ্যাক্টিভেশনের জন্য আপনার কিছু ফিজিওলজিক্যাল রেসপন্স দেখা যাবে, কিছু সাইকোলজিক্যাল রেসপন্স হবে, কিছু ফিজিওলজিক্যাল রেসপন্স হবে। সাইকোলজিক্যাল রেসপন্স কি? এই যে ভীতি, এই যে টেনশন, কি হবে, এই যে ভয় দুশ্চিন্তা। ঠিক আছে, আপনি তখন কনসেন্ট্রেট করতে পারবেন না কোনো একটা জিনিসে, আপনার তখন আপনি কোনো জিনিসে আপনার খুব ফোকাসড অ্যাটেনশন হবে, অনেক আশপাশে কি আছে ওইটা আর চিন্তা থাকবে না, শুধু ওই ভয়ের জায়গাটাতেই চিন্তা চলে যাবে। আপনি তখন হাসতে পারবেন না, সবসময় মনের মধ্যে একটা আতঙ্ক চলে আসবে। এগুলো হচ্ছে সাইকোলজিক্যাল রেসপন্স। আর ফিজিওলজিক্যাল রেসপন্স কি, যে বললাম সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম হয়েছে, তার মানে আপনাকে ফাইট করতে হবে, ফ্লাইট করতে হবে। ফাইট করতে গেলে কি করতে হবে? প্রথমত আপনার মাসলটাকে খুব শক্ত হতে হবে, ঠিক আছে, এবং রেডি হতে হবে, আইদার আপনাকে দৌড়াতে হবে বা ফাইট করতে হবে, তার মানে আপনার মাসল রিজিডিটি চলে আসবে, মাসল টোন বেড়ে যাবে। এবং মাসল টোন বা এই রিজিডিটি মেইনটেইন করতে গেলে আপনাকে মাসলে প্রচুর পরিমাণে ব্লাড সার্কুলেট করতে হবে। তার মানে ব্লাড অতিরিক্ত সার্কুলেট করতে গেলে আপনার হার্টের আউটপুট বাড়াতে হবে। তার মানে হার্টের ফোর্স অফ কন্ট্রাকশন এবং হার্ট রেট বেড়ে যাবে। হার্ট রেট গেলে আপনার পালস রেট বাড়বে, আমরা দেখতে পাবো যে, এবং সেটা যদি বেশি হয় আপনি নিজেই টের পাবেন বুক ধরফর করছে। এবং এই হার্টকে যে মাসলে অতিরিক্ত রক্ত দিতে হচ্ছে, তাহলে কি তাকে ভিসেরা থেকে রক্তগুলোকে রিডাইরেক্ট করতে হবে, ঠিক আছে, এবং নট অনলি ভিসেরা থেকে, ব্রেন থেকেও আসলে শরীরের অন্যান্য অংশ থেকে রক্তকে রিডাইরেক্ট করে, আসলে তখন আমাদের মোট কথা হচ্ছে ফাইট করতে হবে, অর্থাৎ শারীরিক শক্তির ব্যাপার তখন, হ্যাঁ, অথবা পালিয়ে যেতে হবে, মানে ব্যাপারটা আর মানসিক শক্তি তখন শরীর বলতে আমাদের মাংস পেশিতে, হাড্ডিতে আমাদেরকে বেশি পরিমাণে রক্ত দিতে হবে। তাইলে আমার যখন এটা করতে গিয়ে যখন আমার ভিসেরা থেকে ব্লাড পুলিং হয়ে মাসেলে চলে যাবে, তখন আমার ভিসেরাতে এক ধরনের অ্যাবনর্মালিটি দেখা যাবে। কি রকম? পেটের মধ্যে গুরুপাক হবে, পেটের মধ্যে মনে হবে যে ওই যে বাটারফ্লাই ফিলিং, বাটারফ্লাই পেটের মধ্যে কি হচ্ছে, হ্যাঁ, মানে মনে পেটের মধ্যে একটা মোচড় দিয়ে উঠলো, যখন ভয় বললে দুঃসংবাদ শোনার পরে মনে হলো পেটের মধ্যে একটা মোচড় দিয়ে উঠলো, ঠিক আছে। তারপরে কি হবে? আমরা কিন্তু বলি যে এই বিপদের সংবাদ শুনে চক্ষু বিস্ফোরিত হয়েছে, মানে কি আসলে? কারণ তখন তাকে অনেক ইনফরমেশন, ভিজুয়াল ইনফরমেশন নিতে হবে তাকে বিপদ থেকে বাঁচতে হলে, ঠিক আছে। তার মানে তখন তার পিপল ডাইলেট করবে, তাকে চারপাশ থেকে অনেক ইনফরমেশন নিতে হবে, ভিজুয়াল ইনফরমেশন। এবং দেখেন তাকে কি করতে হবে, ওই যে বললাম যেহেতু ওই যে ব্লাডকে রিডাইরেক্ট করতে হবে, ভিসেরা থেকে ব্লাড পুল করতে হবে, তা কিন্তু স্কিন থেকেও ব্লাড পুল করতে হবে, সব চলে যাবে মাসলে। স্কিন থেকে ব্লাড পুল করলে কি হবে? স্কিন পেল হয়ে যাবে। এবং যখন আমাদের মাথা থেকে, ব্রেন থেকেও ব্লাড যখন রিডাইরেক্ট করবে, তখন আমাদের যখন এরকম অ্যাংজাইটি সিচুয়েশন হয়, আমাদের কিন্তু এক ধরনের ডিজিনেস ডেভেলপ করে, এবং ব্রেন তার ফুলি আর ফাংশনিং থাকে না, যার কারণে আমাদের কনসেন্ট্রেশনের প্রবলেম হয়, কোনো সুনির্দিষ্ট বিষয়ে খুব গভীরভাবে আমরা মনোযোগ দিতে পারি না, এবং আশেপাশে কি হচ্ছে আমরা ওই ব্যাপারে খুব একটা অ্যাওয়্যার থাকি না, কারণ তখন আমাকে বিপদ দিতে হবে। খেয়াল করে দেখেন, এমনিতে আপনি একটা জায়গায় 3 ঘন্টা বসে থাকতে পারবেন? কখনোই না। আইদার এর ভিতরে উঠতে একটু দাঁড়াতে হবে, একটু বসতে হবে, একটু পাটা ঝাঁকাতে হবে, বাথরুমে যেতে হবে। কিন্তু খেয়াল করেন পরীক্ষার হলে যখন আমরা 3 ঘন্টা কোন ফাঁকে চলে যায় আমরা খেয়ালই করতে পারি না। তার কারণ কি? আশেপাশে কি হচ্ছে আপনি কিন্তু নট অ্যাওয়্যার, সমস্ত মনোযোগ আপনার একটা নির্দিষ্ট বিষয়ের প্রতি।
এক্সামের প্রতি, পরীক্ষার প্রতি। তাহলে খেয়াল করে দেখেন, যার কারণে আমরা সেই জিনিসটা করতে পারছি। হ্যাঁ, তো এই যে মনোযোগের ব্যাপারটা, যে তখন ওর পাশে আশপাশে কি হচ্ছে আমরা কিন্তু সেখানে আর আমাদের মনোযোগ নাই। তার মানে আমাদের ব্রেন তার ফাংশনটাকেও একটু রিঅর্গানাইজ করতে হয়েছে। তো যখন একটা কুকুর আপনাকে তাড়া করবে, আপনার মনোযোগ কুকুরের প্রতি, আর দুনিয়াতে কি হচ্ছে, তখন রাস্তাতে আপনি দৌড়াচ্ছেন, আপনার পাশ দিয়ে কে যাচ্ছে আপনার কিন্তু আর খোঁজ থাকবে না, যদিও আপনার দৃষ্টিসীমা সে পড়েছে, কিন্তু আপনি আর সেখানে মনোযোগ দিতে পারেন নাই। যারা দুশ্চিন্তায় ভোগে তাদের একটা কমন কমপ্লেন থাকে, আমি না ভুলে যাচ্ছি। আসলে কেন হয়? কারণ আমরা যা দেখছি এগুলোকে রেজিস্ট্রেশন করতে হবে আমাদের ব্রেনের মধ্যে, তারপর এটা আস্তে আস্তে আমাদের মেমোরি ফর্ম করবে। কিন্তু আমরা যখন অ্যানশাস থাকি, আমরা যে কোনো জিনিসগুলিকে আমরা ওগুলিকে আর স্পেসিফিক অ্যাটেনশন দিতে পারি না, আমরা সেগুলো রেজিস্ট্রেশন হয় না, মেমোরি ফর্ম হয় না, আমরা মনেও রাখতে পারি না। ঠিক আছে, পাশাপাশি কি হবে খেয়াল করে দেখেন, ওইটার কারণে এই যে মাসেল যখন বেশি অ্যাক্টিভ হয়ে গেল, তখনই মনে হচ্ছে যে একদম একটা মাসেলে একটা উত্তেজনা চলে আসলে আমার মনে হচ্ছে যে থরথর করে আমি কাঁপছি, বা মাসেল আর রেস্টলেস না, আমি আর বসে থাকতে পারছি না, উত্তেজিত অবস্থা। ঠিক আছে, দিস ইজ কল্ড ফাইট অর ফ্লাইট রেসপন্স। আপনার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে কিন্তু এটার ভূমিকা পড়বে, মাথা ঝিমঝিম করবে, ঘুরাবে, মনে হবে গলার মধ্যে কিছু একটা আটকে আছে, চোখ বিস্ফোরিত। এবং খেয়াল করে দেখেন, ওই যে ফ্লাইট রেসপন্স, পালিয়ে যেতে হবে, তার মানে আপনাকে যদি আক্রান্ত, এই জন্য শরীর খেয়াল করেন, এই পালিয়ে যাওয়া ক্ষেত্রে যেমন চোরেরা যেমন চুরি করতে যায়, তারা কি করে, শরীরের মধ্যে তেল মাখে যাতে ধরা পড়লে সে বের হয়ে আসতে পারে। এখন নেচারও আল্লাহ আমাদের মধ্যে এই ধরনের একটা ন্যাচারাল জিনিস দিয়ে দিয়েছে, যে আমরা যদি বিপদ থেকে দ্রুত বের হয়ে যেতে পারি, তখন আমাদের শরীরটাকেও পিচ্ছিল রাখতে হবে। কি করতে হবে? এই জন্য প্রচুর পরিমাণে সোয়েটিং হয়ে যায়, ঘাম হয় আমাদের। দেখেন, সমস্ত ইন্টারনাল অর্গানস এবং এক্সটার্নাল স্কিন থেকে ব্লাড রিডাইরেক্ট করে চলে আসলো মাসলে, আবার স্কিনে প্যালোর হলো, স্কিনে আবার সোয়েটিং হয়ে ঘাম হয়ে শরীর পিচ্ছিল হয়ে গেল, আমাদের মাথার থেকে ব্লাড পুলের কারণে কনসেন্ট্রেশন কমে গেল, মাথা একটু ঝিমঝিম করলো, হ্যাঁ, এবং আমাদের চোখ বিস্ফোরিত হলো, বুক ধড়ফড় হলো। এই যে রেসপন্স গুলো হলো, সবই কিন্তু হলো একটা অ্যাকিউট রেসপন্স, একটা বিপদ থেকে হলো। ঠিক আছে, আবার আপনি যখন কুকুর থেকে নিরাপদ দূরত্বে চলে যাবেন, কিছুক্ষণ পরে দেখবেন শরীর শান্ত হয়ে গেছে, অর্থাৎ একটা ঢেউয়ের মতো আসলো, ঢেউয়ের মতো চলে গেল। কিন্তু এটা হচ্ছে ফিয়ারের জন্য হয়েছে। কিন্তু এই জিনিসটাই যখন অভিযোজিত হয়ে হয়ে, ওই যে বললাম, আমাদের দৈনন্দিন এনজাইটিতে চলে আসলো, এক্সাম হয়েছে সামনে, এক্সাম, ক্যারিয়ার, এগুলো নিয়ে যখন সবসময় আমরা একটু স্ট্রেসড আউট থাকি, তখন ওই বড় ঢেউ না হলেও কিন্তু একটা ছোট দুশ্চিন্তার ঢেউ আমাদের শরীরে চলতে থাকে। তাহলে আমরা সবসময় একটু রেস্টলেস, একটু স্ট্রেসড, ভালোভাবে রিল্যাক্স করতে পারি না। হ্যাঁ, তার মানে সবসময় আমরা একটু অ্যারাউজড, অত রিল্যাক্স না। মানে এই যে ফিজিওলজিক্যাল চেঞ্জ গুলো আমরা বললাম, যে আমরা কনসেন্ট্রেশন করতে পারছি না, মাসেলটা বেশি টোন বেড়ে গেছে, বুক ধড়ফড় করছে, ঘাম হচ্ছে, হ্যাঁ, গলার মধ্যে আটকেছে, পিপাসা লাগছে, পেটের মধ্যে মোচড় দিচ্ছে, এগুলো অনেক মাইল্ড ফর্মে আমাদের মধ্যে থেকে যায়, যেটা আমরা বলি অ্যাংজাইটির একটা ফিজিওলজিক্যাল রেসপন্স। যে এই ধরনের সিমটম গুলো, যে আমার তো সবসময় এমন লাগে, আমি বসতে পারি না, শুতে পারি না, সবসময় কেমন টেনশন লাগে, ভালো রিল্যাক্সলি বসতে পারি না, ঘুম হয় না, বুক ধড়ফড় করে, দুশ্চিন্তা হয়, দেখা গেলো এগুলো বেশিরভাগ দিনের বেশিরভাগ সময় এমন হতে থাকে। কোন রকমে ঘুমায়, ঘুম থেকে উঠলেই আবার টেনশন। দেখেন, এই ধরনের একটা অবস্থা কিন্তু আমাদের যখন পরীক্ষা চলে তখনও থাকে। সবসময় মাথার মধ্যে পরীক্ষার দুশ্চিন্তাটা চলে, এই রেসপন্স গুলিও আমাদের চলতে থাকে। যেই পরীক্ষা আস্তে আস্তে শেষ হলো, তখন আমরা একটু ভালো হলাম। কিন্তু যখন আরো এটা পরীক্ষা কেন্দ্রিক, যখন আরো ভেগ আমাদের দৈনন্দিন জীবন যাপন, রিলেশনশিপ, ক্যারিয়ার, এগুলো তো আর সহসা এক দুই দিন, এক দুই মাসে শেষ হওয়ার বিষয় না, এগুলো দিনের পর দিন, মাসের পর মাস চলতে থাকে। তো আমাদের তখন শরীরের মধ্যেও একটা চিরস্থায়ী দুশ্চিন্তা রিলেটেড সিমটম গুলো চলতে থাকে। এবং এগুলো যাদের ব্যক্তিত্বে পরিণত হয়, যাদের পার্সোনালিটি এই ধরনের অ্যাংজাইটি প্রবণ, তারা সবসময় এরকম রেস্টলেস, সবসময় একটু অ্যানজাস, সবসময় কেমন একটু কোনো কিছু নিয়েই নেগেটিভ এবং দুশ্চিন্তা করতে থাকে, আর রিল্যাক্সলি বসতে পারে না, চিন্তা করতে পারে না, শরীরে সবসময় কোনো না কোনো সিমটম নিয়ে ঘুরে, বলবে শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা, ঘাড়ে ব্যথা, মাথায় ব্যথা, পিঠ ব্যথা, পা ব্যথা, হাত ব্যথা, বা নানা রকম ফিজিক্যাল সিমটম, বলবে পেটের মধ্যে আমার তো গ্যাস্ট্রিক, আমার তো মাথা ঘুরায়, ঝিমঝিম লাগে, গলা শুকায় আসে, এই হয় সেই হয়, অসংখ্য সিমটম বলতে পারবে। কিন্তু আসলে দেখা যাবে এগুলো মেইনলি রিলেটেড টু অ্যাংজাইটি। কেন? তাদের মধ্যে কোনো না কোনো টেনশন, দুশ্চিন্তা চলছে, এবং সেইগুলো
তাদের যে রেস্টিং যে টোন সেখান থেকে চলে গেল একটু সিম্প্যাথেটিক ওভারটোন। তাদের সবসময় সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা একটু বেশি অ্যাক্টিভ থাকে, যার কারণে এই ধরনের ফিজিওলজিক্যাল সিমটমস গুলো হয়। আমি আসলে ডিটেইলে বলছি কারণ এটা হচ্ছে কনসেপ্টের ব্যাপার। এই কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে আপনারা সামনে এগুলো নিয়ে কাজ করতে পারবেন, এবং যখন আমরা ডিটেইলে যখন স্পেসিফিক অ্যাংজাইটি ডিসঅর্ডারস গুলো পড়বো আপনারা ভালো ধরতে পারবেন। এখন খেয়াল করুন যে কি হয় নিউরোবায়োলজি গুলো, যে ওই যে মাসেল রেসপন্স হবে মাসেলে, কারণ মাসেল না আমি বললাম ব্লাড বেশি গেল, কিন্তু মাসেলে তো নিউরোলজিক্যালিও তো মাসেলের মধ্যে ইনারভেশন বাড়তে হবে। তাহলে কি হবে, এই অ্যামিগডালা ভয়ের সেন্টার থেকে, এটা হচ্ছে পেরিয়াকুইডাক্টাল গ্রে ম্যাটার, হ্যাঁ এখানে সে সিগন্যাল পাঠাবে এবং পেরিয়াকুইডাক্টাল গ্রে ম্যাটার থেকে সিগন্যাল চলে যাবে আমাদের স্পাইনাল কর্ডে, স্পাইনাল কর্ড থেকে আমাদের মাসেলে। তার মানে আমাদের মাসেলের ফাংশনটা বেড়ে যাবে, মাসেলের টোনটা বেড়ে যাবে, এবং এর কারণে কি হবে, ওই যে ফাইট ফ্লাইট রেসপন্স অর ফ্রিজ, আপনি কুকুর দেখলে ফাইট করলেন অথবা জায়গায় একদম পাথর হয়ে গেলেন, ঠিক আছে। যেমন ওইরকম বিপদ যখন হয় আমরা জোরে জোরে শ্বাস নিয়ে থাকি, সেটা কি হয়, ওই অ্যামিগডালা থেকে সে সিগন্যাল পাঠালো প্যারাব্রাকিয়াল নিউক্লিয়াস, ঠিক আছে, এটা পন্সের একটা নিউক্লিয়াস, এবং সে কি করলো তখন সেখান থেকে সিগন্যাল পাঠাবে আমাদের ফুসফুসে, আমাদের ব্রিদিং রেট বেড়ে যাবে, আমরা দ্রুত ঘন ঘন শ্বাস নেব। যেমন আমাদের সিম্প্যাথেটিক ওভারটোন বা আমাদের সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি বা আমাদের অটোনমিক ওভার অ্যাক্টিভিটিটা কিভাবে হয়, ওই যে বললাম ভয়ের ব্যাপার হলো, অ্যামিগডালা অ্যাক্টিভেটেড হলো, অর্থাৎ অ্যামিগডালা হচ্ছে ভয়ের সেন্টার। তো অ্যামিগডালাটা থাকে হচ্ছে লিম্বিক সিস্টেমে, ঠিক আছে। তো সেই, এবং এটা আসলে থাকে, এটা যাতে একদম টিপ, যদি আমরা ক্রস মানে সেকশন করে দেখা যায় এটা টেম্পোরাল লোবের একদম টিপের দিকে থাকে অ্যামিগডালাটা। সেই অ্যামিগডালা থেকে লোকাস সেলুলিয়াসে যাবে। লোকাস সেলুলিয়াস হচ্ছে আমাদের নরএড্রিনার্জিক যে নিউরনস গুলো আছে এগুলো যেখান থেকে অরিজিন করে, ব্রেন স্টেমে থাকে এটা। সেই লোকাস সেলুলিয়াসে সে সিগন্যাল পাঠাবে অ্যামিগডালা। লোকাস সেলুলিয়াস ওই নরএড্রিনার্জিক, অর্থাৎ নরএড্রিনার্জিক মানে কি, নরএড্রিনালিন সিক্রেশন করবে, মানে আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের যে নিউরোট্রান্সমিটার জন্য দায়ী যে নিউরোট্রান্সমিটার, তার লোকাস সেলুলিয়াস থেকে তারা তখন তাদের এই আউটপুটটা দেবে আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেমে, এবং সেখানে কি হবে, বেশি বেশি নরএড্রিনালিন সিক্রেশন হবে, এবং বেশি নরএড্রিনালিন সিক্রেশনের জন্য কি হবে, এই যে কার্ডিয়াক আউটপুট বেড়ে যাবে, হার্ট রেট বেড়ে যাবে, এবং যদি বেশি বেশি হয় এবং দীর্ঘমেয়াদে বজায় থাকে, তার মানে কি হার্ট প্রয়োজনের চেয়ে বেশি কাজ করছে, একসময় হয়তো ইসকেমিয়া হতে পারে, অ্যাথেরোস্ক্লেরোসিস হতে পারে। এবং এন্ডোক্রাইন রেসপন্স, অর্থাৎ এই অ্যামিগডালা থেকে যখন এই ভয়ের রেসপন্স, সবসময় ভয়, সবসময় টেনশন, দুশ্চিন্তা, তাইলে কি হবে, সে হাইপোথ্যালামাসে সিগন্যাল পাঠাবে, হাইপোথ্যালামাস থেকে তখন কি হবে, আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে বেশি পরিমাণে কর্টিসল, স্ট্রেস হরমোন রিলিজ হবে। এবং কর্টিসলের কাজ কি, কর্টিসল সবসময় আমাদেরকে একটা অ্যালার্ট, অ্যারাউজালে রাখবে, সবসময় আমরা সবসময় অ্যারাউজাল একটা অবস্থায় থাকবে, এবং বেশি পরিমাণে সবসময় থাকলে হবে কি, অতিরিক্ত কর্টিসলের জন্য আমাদের ওই ডায়াবেটিস হতে পারে, এবং কর্টিসলের কারণে আমাদের কিন্তু অন্যান্য যে স্ট্রোক, করোনারি আর্টারিটিস, সেগুলির জন্য ঝুঁকি থাকবে। তো এই যে নিউরোবায়োলজি গুলো আলোচনা করলাম, আমি গ্রসলি আলোচনা করছি যা শুধু বোঝানোর সুবিধার্থে, এগুলো যে সব মনে রাখতে হবে তা না। তাহলে এই যে দুশ্চিন্তা, তার মানে আমরা এতক্ষণ শুধু দুশ্চিন্তা নিয়ে আলোচনা করলাম, তো এই দুশ্চিন্তার হিসেবে আসলে তাহলে আমরা ওই যে বললাম যে সেই দুশ্চিন্তা তো ওই যে আমাদের নর্মাল আসলে ফিজিওলজিক্যাল রেসপন্স, সাইকোলজিক্যাল রেসপন্স বা আমাদের অ্যাডাপটিভ রেসপন্স, এটা পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার জন্য, সেটা ইমিডিয়েট ডেঞ্জার হোক বা ভবিষ্যৎকে সুন্দর করার জন্য বা ভবিষ্যৎকে সুশৃঙ্খল করার জন্য হোক। কিন্তু এটা যখন ম্যালঅ্যাডাপটিভ হয়ে যায়, যখন প্রয়োজনের চেয়ে দুশ্চিন্তা যখন অতিরিক্ত হয়, ঠিক আছে, যে বললাম এক্সাম নিয়ে যখন দুশ্চিন্তা হবে, আপনার এক্সামে ভালো পারফরমেন্স হবে, আপনি নিজেকে আরো বেশি করে প্রিপেয়ার করবেন। কিন্তু সেটা যখন অতিরিক্ত হবে, দেখা গেল সেটার জন্য আপনি আর এক্সাম দিতেই পারছেন না, পালিয়ে যাচ্ছে, অ্যাভয়েডেন্স হয়ে গেল, ঠিক আছে। বা দুশ্চিন্তার জন্য আপনার এক দুশ্চিন্তা, চিরস্থায়ী দুশ্চিন্তা, আপনি আর ঘুমাতেই পারেন না, আপনার শুরু হয়েছিল এক্সাম নিয়ে দুশ্চিন্তা, এরপরে সবকিছু নিয়ে দুশ্চিন্তা করেন আপনি, তখন হয়ে গেল দুশ্চিন্তার রোগ, অ্যাংজাইটি ডিসঅর্ডারস। সেই অ্যাংজাইটি ডিসঅর্ডারস কে আমরা আসলে তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার,
অর্থাৎ সবকিছু নিয়েই দুশ্চিন্তা, দুনিয়ার বেশিরভাগ জিনিস নিয়ে এদের দুশ্চিন্তা। এরা চাকরি, এদের অকুপেশন নিয়ে দুশ্চিন্তা, ছেলে মেয়ে নিয়ে দুশ্চিন্তা, বাবা মা নিয়ে দুশ্চিন্তা, ফিয়াসে, গার্লফ্রেন্ড, বউ নিয়ে দুশ্চিন্তা, হাজবেন্ড নিয়ে দুশ্চিন্তা, বয়ফ্রেন্ড নিয়ে দুশ্চিন্তা, সবকিছু নিয়ে দুশ্চিন্তা। দেশের রাজনীতি নিয়ে দুশ্চিন্তা, দেশের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, ন্যাচারাল ক্যালামিটিস নিয়ে দুশ্চিন্তা, ইহকাল নিয়ে দুশ্চিন্তা, পরকাল নিয়ে দুশ্চিন্তা, সবকিছু। এটা হচ্ছে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। আর ফোবিক অ্যাংজাইটি ডিসঅর্ডার হচ্ছে ফোবিয়া, মানে ওই যে বললাম যে এটার সাথে এই জেনারেলাইজড মানে কি অ্যাংজাইটি, সব সময় অ্যাংজাইটি, মাথার মধ্যে চিন্তা ঘুরপাক খায়, ওই যে কর্টিকোস্ট্রায়াটো থ্যালামোকর্টিক্যাল লুপ অ্যাক্টিভেটেড। আর ফোবিক অ্যাংজাইটি ডিসঅর্ডারস হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট বিষয়ের প্রতি দুশ্চিন্তা এবং সেই দুশ্চিন্তার বশবর্তী হয়ে সেই বিষয়টিকে এড়িয়ে চলার একটা প্রবণতা। কুকুরকে ভয় পায়, কুকুরকে এড়িয়ে চলে, কুকুর যে রাস্তা দিয়ে যায় সে চেষ্টা করে ওই রাস্তা দিয়ে না গিয়ে অন্য রাস্তা দিয়ে যাওয়ার জন্য। এক্সাম ফোবিয়া, সারা বছর ক্লাস করছে, পড়ছে, সব ঠিক, পরীক্ষা আসলে পরীক্ষা দিবে না, এক্সাম ফোবিয়া। সে লিফটে ভয় পায়, এমনি সব ভালো, লিফটে গেলেই তার বুক ধরফর করে, খারাপ লাগে, যার কারণে সে সিঁড়ি দিয়ে ওঠে। সিনেমা হলে দরজা বন্ধ করলে অন্ধকার মধ্যে খারাপ লাগে, যার কারণে সিনেমা হলে যায় না, এমনিতে ভালো, সবকিছু ভালো। এগুলো হচ্ছে নানা রকম কিছু, এগুলো হচ্ছে ফোবিক অ্যাংজাইটি ডিসঅর্ডার, মানে ফোবিয়া। এবং অর্থাৎ কোন একটা নির্দিষ্ট বিষয়কে ভয় পাওয়া এবং সেটিকে অ্যাভয়েড করে যাওয়া। আরেকটা হচ্ছে প্যানিক ডিসঅর্ডার, অর্থাৎ কোন নির্দিষ্ট বিষয়ের প্রতি না, এমনিতেও দুশ্চিন্তা করে না, কোন নির্দিষ্ট বিষয়ের প্রতিও দুশ্চিন্তা নেই, হঠাৎ হঠাৎ তার মধ্যে এমন আতঙ্ক ভর করে, সে নিজেও জান না কেন এমন আতঙ্ক হলো, বুক ধরফর করে, টেনশন করে, মনে হচ্ছে এখনই মারা যাবে, এক ভয়ঙ্কর ঢেউয়ের সুনামি তাকে গ্রাস করলো, কিছুক্ষণ পরে দেখা গেল আবার স্বাভাবিক হয়ে গেল। এটাকে বলি আমরা প্যানিক অ্যাটাক। এই প্যানিক অ্যাটাক যখন বারে বারে হয়, হ্যাঁ, বা সবসময় ভয় থাকে কবে জানি আবার প্যানিক অ্যাটাক হয়, এই প্যানিক অ্যাটাক যখন বারে বারে হয় তার মানে সে এমনিতে কোনো দুশ্চিন্তা করে না, স্বাভাবিক, কোনো কোনো অ্যাভয়েডেন্সও নাই, কোনো নির্দিষ্ট বিষয়ের প্রতি যে দুশ্চিন্তা তাও নাই, দিব্যি স্বাভাবিক, কিন্তু হঠাৎ হঠাৎ শরীরে আতঙ্কের একটা সুনামি ওঠে, এটাকে বলি আমরা প্যানিক ডিসঅর্ডার। আমরা যখন ডিটেইলে আলোচনা করব তখন আমরা আরো বিস্তারিত বুঝাতে পারবো। আমি যে কিছু পিক্টোগ্রাফ দিয়ে আমি বুঝাচ্ছি, যেমন হচ্ছে যে অ্যাংজাইটি মানে ফোবিক অ্যাংজাইটি ডিসঅর্ডারস গুলো কিরকম, যে সেটা হচ্ছে নির্দিষ্ট বিষয়ের প্রতি, সেই নির্দিষ্ট বিষয় কি হতে পারে, যেমন ন্যাচারাল এনভায়রনমেন্ট হতে পারে, বৃষ্টি, ঝড়, হ্যাঁ, গাছপালা, বা পশু পাখি হতে পারে, কেউ টিকটিকি ভয় পায়, কেউ কুকুর ভয় পায়, হ্যাঁ, কেউ, কিন্তু কিছু আবার কিন্তু আমাদের যেমন কিছু জিনিস আছে কিন্তু সেটা আমাদের ওই যে বললাম আমাদের এটা হচ্ছে কেউ তেলাপোকা ভয় পায়, কিন্তু আবার কিছু ভয় কিন্তু আছে যেটা আমাদের একদম সুনির্দিষ্ট ভাবে বলতে গেলে অভিযোজন, আমাদের যে ইভলিউশনের সাথে সম্পর্কযুক্ত। কেমন? যেমন সাপ, সাপ কিন্তু সবাই ভয় পায়, আমরা নিশ্চয়ই সাপ দেখলে কেউ এগিয়ে গিয়ে আদর করতে যাব না, কেউ করতে গেলেই বুঝবো যে তার আসলে মানসিক ভারসাম্যহীন, অথবা একদম ছোট শিশু যার ভয় নাই, ঠিক আছে। কিন্তু বাকি যেমন ধরেন টিকটিকি, সবাই তো টিকটিকি ভয় পায় না, তেলাপোকা, সবাইকে তেলাপোকা ভয় পায় না, ঘোড়া, গাধা, এগুলিকে সবাই ভয় পায়, কিন্তু বাঘ, বাঘ তো সবাই ভয় পায়। এটা আমাদের ইভলিউশন সম্পর্কিত সিচুয়েশন। যেমন ওই যে বললাম কেউ লিফটে ভয় পায়, এরোপ্লেনে ভয় পায়, হ্যাঁ, কেউ সিনেমা হলে ভয় পায়, অথবা এই যে মেডিকেল ট্রিটমেন্ট, যেমন কেউ আছে ব্লাড দেখলেই অজ্ঞান, ব্লাড দেখতে পারবে না, ইনজেকশন ভয়ঙ্কর, ব্লাড দেয় না, ইনজেকশন দেখলেই অজ্ঞান হয়ে যাবে, এমন অবস্থা। এগুলো হচ্ছে ফোবিয়া। এর মধ্যে একটা বিশেষ ধরনের ফোবিয়া আছে, কি যে অ্যাগোরাফোবিয়া, আমরা ডিটেইলে পরে আলোচনা করব। এটা একটা স্পেশাল এক ধরনের ফোবিয়া, যে তারা আসলে ফিয়ার ফ্রম এন্টারিং ওপেন অর ক্রাউডেড প্লেস। এটা আসলে ওই ফোবিক ডিসঅর্ডার আগের স্লাইডে আমরা যেগুলো আলোচনা করছি এটার মধ্যে কভার করে, একটা স্পেসিফিক নাম আছে অ্যাগোরাফোবিয়া, আমরা এটা সামনে যখন অ্যাগোরাফোবিয়া ডিসকাস করব তখন আমরা বলতে পারি। যেগুলো হচ্ছে সিচুয়েশনাল, দেখা গেল যে তারা ওপেন স্পেসেও ভয় পায়, আবার লম্বা লাইনে দাঁড়াতে ভয় পায়, মানুষের মাঝে গেলে ভয় পায়, এরকম ব্যাপার। আবার হচ্ছে আরেকটা হচ্ছে সোশ্যাল ফোবিয়া, যে এমনিতে একা একা চলে সব ভালো,
কিন্তু যখন তাকে সোশ্যালাইজ করতে হয়, নতুন মানুষের সাথে পরিচিত হতে হয়, বা এই যে আমরা দেখতে পাচ্ছি এই ছবিটাতে, হ্যাঁ, যেখানে তাকে পাবলিকলি কিছু বলতে, অনেকগুলো অডিয়েন্সের সামনে কিছু বলতে হচ্ছে, এই ঘামছে, সে মুছছে, ভালোভাবে কথা বলতে পারছে না, কথা জড়িয়ে যাচ্ছে। বা কোন একটা বিয়ে শাদীর অনুষ্ঠানে গেল, সেখানে অনেক অপরিচিত মানুষের সামনে পরিচিত হতে হবে, অনেক অপরিচিত মানুষের সাথে বসে একই টেবিলে খেতে হবে। তো এটাতে সে খুব ভয় পায়। হ্যাঁ, এমনিতে একা একা ভালো, কিন্তু যখনই তাকে সোশ্যালি ইন্টারঅ্যাক্ট করতে হয়, তার প্রচন্ড ভয়, ভয়ে কথা জড়িয়ে যায়, ঘামতে থাকে, ঠিক মতো এক্সপ্রেস করতে পারে না। এটাকে আমরা বলি সোশ্যাল ফোবিয়া। প্যানিক ডিসঅর্ডার তো আমরা বললাম যে আতঙ্কের সুনামি, কিন্তু কারণ জানা নাই, উৎস জানা নাই, হঠাৎ হঠাৎ, সব সময়ও না। এক আতঙ্কের সুনামি গ্রাস করলো 10, 15, 20 মিনিট, আধা ঘন্টার জন্য, এরপরে সে যেই দিব্যি ভালো। এরকম বলে মাঝে মাঝে আমার এরকম হয়, মাঝখানে কি বাকি সময় আমি ভালো থাকি, কোনো সমস্যা নেই, কোনো দুশ্চিন্তা নাই, টেনশন নাই, স্বাভাবিক কাজকর্ম করি, তো হঠাৎ হঠাৎ আমার এরকম আতঙ্কের সুনামি হয়। এটা হচ্ছে প্যানিক ডিসঅর্ডার। আর জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার সব কিছু নিয়ে ভয়, জার্মস, দুশ্চিন্তা নিয়ে, জীবন নিয়ে ভয়, বাবা মা নিয়ে ভয়, স্কুল নিয়ে ভয়, হ্যাঁ, তাকে রেজাল্ট নিয়ে ভয়, টাকা পয়সা নিয়ে, গাড়ি, চাকরি, ক্যারিয়ার, সবকিছু চিন্তার সমুদ্রের মধ্যে সে একটা ছোট ডিঙি নৌকা নিয়ে ভাসছে আর টেনশন করছে। এই হচ্ছে তার যাপিত জীবন। এটা হচ্ছে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। তো আমি আজকে আসলে এইগুলোই ওভারলাইন করে, আমি আউটলাইন করে একটা ওভারভিউ করতে চেয়েছি যে আসলে দুশ্চিন্তা কি, এটা কি অ্যাডাপটিভ নাকি ম্যাল অ্যাডাপটিভ, কখন দুশ্চিন্তা থেকে দুশ্চিন্তা রোগ বা ডিসঅর্ডার হবে, এবং আমাদের ফিজিওলজিক্যালি কি কি চেঞ্জ হবে, এবং সাইকোলজিক্যালি কি চেঞ্জ হবে, এবং সেই চেঞ্জটা করার জন্য আমাদের ব্রেনের কোন কোন সার্কিট বা নিউরোবায়োলজি এটার জন্য রেসপন্সিবল। আগামী ক্লাসগুলোতে আমরা ডিসকাস করব স্পেসিফিক অ্যাংজাইটি ডিসঅর্ডার গুলো নিয়ে, জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডার, প্যানিক ডিসঅর্ডার, ফোবিক ডিসঅর্ডার, এগুলো নিয়ে আলাদা করে, যে তাদের এই রোগটাকে কি হবে, তখন সেই স্পেসিফিক রোগের জন্য কি কি উপসর্গ হবে, কি কি ট্রিটমেন্ট হবে, সেই জিনিসগুলো আমরা সামনে আশা করি আলোচনা করতে পারবো। আজকের ক্লাসটা আশা করি আপনাদের জন্য ফ্রুটফুল হবে। তারপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারেন, এবং নিশ্চয়ই সামনে দেখা হবে। শুভরাত্রি।